আপনার সোনার ডিম পাড়া হাঁসটিকে গলা টিপে হত্যা করছেন না তো? প্রতিটি মানুষেরই বাস্তব জীবনে একটি নয়, দুইটি নয়, বরং অসংখ্য সোনার ডিম পাড়া হাঁস রয়েছে, আর অনেকেই তাদেরকে নিজ হাতে গলা টিপে হত্যা করে। আসসালামু আলাইকুম, আমি ওয়ালিদ হাসান সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আপনাদের সাথে। দূরে অথবা কাছে, দেশে অথবা বিদেশে, যে যেখান থেকে দেখছেন আমাকে, শুনছেন আমার কথা, আশা করি সকলেই ভিতর থেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি। এবার আলোচনায় ফিরে আসি। প্রথমেই চিরচেনা সেই পুরনো গল্পটি শুনে আসি আমরা। আর আজকের আলোচনার বিষয়, এই গল্পটি থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি, আর সেই শিক্ষা বাস্তব জীবনে কিভাবে আমরা প্রয়োগ করতে পারি। এক দেশে এক দরিদ্র কৃষক ছিল। সে একদিন বাজারে গেল একটি হাঁস কেনার জন্য, এবং একটি হাঁস নিয়ে সে বাড়িতে আসলো। হাঁসটিকে যথারীতি রাত্রেবেলা ঘরে উঠিয়ে রাখলো। সকালে যখন সে হাঁসটিকে বাহিরে বের করে নিয়ে আসতে গেল, তখন দেখতে পেল হাঁসের সাথে একটি স্বর্ণের ডিমও রয়েছে। কৃষক তো রীতিমতো অবাক। স্বর্ণের ডিম কেমনে কি? যাই হোক, সে অপেক্ষা করতে থাকলো পরবর্তী দিন কি ঘটনা ঘটে। আসলে ডিমটি কি হাঁসের মাধ্যমেই এসেছে, নাকি অন্য কোনো উপায়ে এসেছে। পরবর্তী দিন রাতের বেলা আবারও হাঁসটিকে ঘরে উঠিয়ে রাখলো, এবং সকাল হলে যখন হাঁসটিকে আনতে গেল ঘর থেকে বের করে, তখন দেখতে পেল গত দিনের মতো আজও একটি স্বর্ণের ডিম রয়েছে। তখন তো কৃষক এতটাই উতলা হয়ে উঠল যে তার যেন আর তর সইছিল না। সে তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিল যে আমার প্রতিদিন একটি করে ডিম পেলে হবে না, বরং আমি সব ডিমগুলো একবারেই নিয়ে নিব। বোকা কৃষক তার ভাগ্য পরিবর্তনকারী হাঁসটির পেট ফেড়ে সকল ডিম একবারেই নিয়ে নিতে চাইল, আর যথারীতি সে সেই কাজটি করল। কিন্তু দেখা গেল রক্ত আর মাংস ব্যতীত আর কিছুই সে পেল না। সে আম ছালা দুটোই হারালো। এখন তার মাথায় হাত। কিন্তু কি হবে আর এখন মাথায় হাত দিয়ে? কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যাই হোক, এটা তো গেল বোকা কৃষকের গল্প। এবার আমরা আমাদের বাস্তব লাইফে কিভাবে আমাদের নিজেদের সোনার ডিম পাড়া হাঁসগুলোকে হত্যা করছি সেদিকে আসা যাক। আমার বা আপনার বাস্তব জীবনে যে সোনার ডিম পাড়া হাঁসগুলো রয়েছে, সেগুলোকে আমরা ধরে নিতে পারি আমার বা আপনার বাবা মা, ছেলে সন্তান, স্ত্রী, ব্যবসা বাণিজ্য ইত্যাদি। আর সোনার যে ডিম, সে ডিমটিকে ধরে নিতে পারি আমার বা আপনার বাবা মা থেকে পাওয়া আদর, স্নেহ, ভালোবাসা, দোয়া, সন্তান থেকে পাওয়া সম্মান, অর্থ, শ্রদ্ধা, স্ত্রী থেকে পাওয়া ভালোবাসা, টেক কেয়ার, ব্যবসা থেকে পাওয়া লাভ বা মুনাফা। বোকা কৃষক যেমন একবারে সকল ডিম পেতে গিয়ে আমছালা দুটোই হারিয়েছে, তেমন করে আমরা বাস্তব লাইফেও যদি আমাদের এই হাঁসগুলোর দিকে খেয়াল না রাখি, তাহলে আমছালা দুটোই হারাবো। প্রথমেই ধরা যাক হাঁসের চরিত্রে যখন আমার ছেলে সন্তান। আমাদের ছেলে মেয়েরা যখন ছোট থাকে, তখন যদি তাদেরকে যত্ন করে, তাদেরকে পরিচর্যা করে মানুষের মতো মানুষ হিসাবে তৈরি করতে পারি, তাহলে আমি যখন বৃদ্ধ হয়ে যাব, তখন কিন্তু তারা আমার ঢাল হিসাবে ব্যবহার হবে। তারাই কিন্তু আমার দেখাশোনা করবে। আর যখন একটি ছেলেকে বা মেয়েকে আমি মানুষের মতো মানুষ করতে পারবো, তখন কিন্তু আর বৃদ্ধ বয়সে অবশ্যই আমাকে বা আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আমি মানুষের মতো মানুষ বলতে কিন্তু অনেক শিক্ষিত করতে হবে, অনেক বড় চাকরি করতে হবে, সেটাকে বোঝায়নি। কারণ আপনারা নিজেরাই দেখে থাকবেন যে যারা নাকি বৃদ্ধাশ্রমে থাকে, তাদের অধিকাংশই কিন্তু অনেক বড় লোকের মা বাবা। গরিব সাধারণ কৃষকের ছেলেরা কিন্তু কখনোই তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় না। প্রয়োজনে 3 বেলায় 1 বেলা খাবার খায়,
তারপরেও মা বাবাকে একসাথে নিয়েই খাবার খায়। এবার আসি, যখন হাঁসের চরিত্রে থাকছে আমার স্ত্রী। এবার আসি, যখন হাঁসের চরিত্রে থাকছে একজন স্ত্রী বা স্বামী। আমি যখন আমার স্ত্রীর প্রতি যত্নবান হব, তার দিকে খেয়াল রাখব, তার ভালো লাগা, তার খারাপ লাগা, তার অসুস্থতা, তার প্রয়োজনীয়তা, যখন সে শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থাকবে, তখন সে এমনিতেই আমার প্রতিও যত্নবান হবে। আর কেনই বা স্ত্রীর প্রতি যত্নবান হব না আমরা বলেন? একজন স্ত্রী তার রাজপ্রাসাদ এবং রাজত্ব দুটোই ছেড়ে আমার কাছে চলে আসে, বা আপনার স্ত্রী আপনার কাছে চলে যায়। তার বাবা মা, তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধবী সব ছেড়ে এই সবগুলোই কিন্তু সে আপনাকে ভাবতে থাকে। আর আপনি যদি তাকে অবহেলা করেন, তাহলে সে কোথায় যাবে বলেন? ছোট্ট ছোট্ট কিছু কাজ পারে একজন স্বামীকে বা স্ত্রীকে ভেতর থেকে খুশি রাখতে। একজন স্বামী যদি তার স্ত্রীকে নিজের খাবার থেকে কিছু অংশ আদর করে খাইয়ে দেয়, কোথাও থেকে এসেই যখন তাকে মিষ্টি করে একটু সালাম দেয়, তার কপালে একটি চুমু এঁকে দেয়, তখন কোন স্ত্রী বা খুশি না হয় বলেন? আর এটা একজন পুরুষের আমি মনে করি নৈতিক দায়িত্ব। এবার আসি ব্যবসার ক্ষেত্রে। আমি যখন একজন ব্যবসায়ী, তখন আমার ক্রেতা বা কাস্টমার হচ্ছে আমার ডিম পাড়া হাঁস। আর আমি যখন আমার প্রোডাক্ট বা সার্ভিসের মাধ্যমে আমার ডিম পাড়া হাঁসটিকে খুশি রাখব, তখন সে এমনিতেই আমাকে ডিম দিয়ে যাবে। অর্থাৎ আমার প্রোডাক্ট বা সার্ভিস ক্রয় করে আমাকে লভ্যাংশ দিয়ে যাবে। এ বিষয়ে ছোট্ট একটি গল্প বলে আমার আজকের ভিডিও শেষ করব। তার আগে আমি আমার নিজের সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমি খুবই একজন সাধারণ মানুষ। আমি আসলে আপনাদেরকে শেখানোর মতো কোনো যোগ্যতাই রাখি না। আমি প্রতিনিয়ত চেষ্টা করি গুণীজনদের কাছ থেকে এবং শিক্ষামূলক বই পুস্তক থেকে কিছু নতুন নতুন তথ্য শেখার জন্য। আর চেষ্টা করে যাচ্ছি সেই তথ্যগুলো সবার সাথে শেয়ার করার জন্য, যাতে করে আমি এবং আপনি দুজনই উপকৃত হতে পারি। আর কথাগুলো শুধুমাত্র আপনাকেই বলছি না, বরং নিজেকেই বারবার বলছি, যার দ্বারা নিজের বাস্তব জীবনে এই শিক্ষাগুলো খুব ভালোভাবে আমি কাজে লাগাতে পারি। তাই আমার কোনো কথায় ভুল হয়ে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। এবার আবার গল্পে ফিরে আসি। ছোট্ট একটি জনবহুল শহরে একটি খাবারের হোটেল ছিল। আর সেই হোটেলে পাওয়া যেত ভর্তা, ভাজি এবং সবজি, তা আবার খুবই সুলভ মূল্যে। অল্প আয়ের মানুষগুলো সেই হোটেলে সব সময় ভিড় করে থাকতো এবং তাদের লাভও হতো প্রচুর। আর হোটেলের যে মালিক ছিল, সে সব সময় খেয়াল রাখতো তার ভর্তা, ভাজি এবং সবজিতে গুণগত মানের এবং খুবই পুষ্টি সমৃদ্ধ সবজি ব্যবহার করতে। এ কারণে তার অনেক সুনাম ছিল। যদিও তার সীমিত পরিমাণে লাভ হতো, কিন্তু বিক্রিত হতো অনেক। তাই সব মিলিয়ে ভালোই লাভ হচ্ছিল। কিছুদিন পরে কোনো এক কারণে হঠাৎ মালিকের পরিবর্তন হয়, আর নতুন মালিক এসে তার সিদ্ধান্তও পরিবর্তন করে। সে খাবারগুলোর দাম একই রাখে, কিন্তু সবজিতে পরিবর্তন নিয়ে আসে। সবজির গুণগত মান এবং পুষ্টির দিকে সে কোনো বিবেচনা না করেই কম দামি সবজি কিনতে শুরু করে অধিক মুনাফা লাভের আশায়। যথারীতি কয়েকদিন অধিক মুনাফা সে আয়ও করে, কিন্তু যখন তার ক্রেতারা বুঝতে পারে যে খাবারের মান আর আগের মতো নেই, তখন আস্তে আস্তে ক্রেতাদের ভিড়ও কমতে থাকে। একটা সময় কোনো ক্রেতা আসতেই চায় না। আর যখন ক্রেতা আসে না, তখন সে যত কম দামি সবজি ব্যবহার করুক না কেন, যদি বিক্রি না করতে পারে, তাহলে তার লাভ কেমনে হবে? যাই হোক, অনেক দিন পরে যদিও মালিক বুঝতে পারে তার ভুলটি কোথায় হচ্ছে, কী কারণে সে তার সোনার ডিম পাড়া হাঁসদের হারাচ্ছে, তখন সে এটাকে রিকভারি করার জন্য চেষ্টা করে, এবং এটাকে রিকভারি করতে তার অনেক সময় লেগে যায়। আমাদের বাস্তব লাইফেও যদি আমরা হাঁসের দিকে খেয়াল না করি, তাহলে অনেক বড় মুসিবতে পড়ব। এখানে
সবথেকে বড় শিক্ষণীয় যে বিষয়টি সেটি হচ্ছে হাঁস এবং ডিম আমাদের দুটোর দিকেই খেয়াল রাখতে হবে। আমি যদি শুধুমাত্র আমার হাঁসের দিকেই খেয়াল রাখি আর ডিমের দিকে কোনো আমার খেয়াল না থাকে, তাহলে একটি সময় দেখা যাবে শুধু হাঁসের যত্ন করতে করতে, হাঁসকে খাওয়াতে খাওয়াতে আমার আর খাবার কেনার মতো কোনো টাকা থাকবে না। তখন কিন্তু আমিও অসহায় হয়ে পড়ব আর রীতিমতো আমার হাঁসও দুর্বল হয়ে পড়বে। অন্যদিকে যদি আমি হাঁসের দিকে কোনো খেয়াল না করে শুধুমাত্র তার ডিমের দিকেই খেয়াল করতে থাকি, তাহলে একটি সময় দেখা যাবে যে আমার হাঁসটি অবহেলায় আর অযত্নে একেবারেই অসুস্থ হয়ে পড়েছে। এমনকি একটা সময় হয়তোবা সে শেষ নিঃশ্বাসটিও ত্যাগ করবে। তাই আমাদের বাস্তব জীবনে প্রতিটি ক্ষেত্রে হাঁস এবং ডিম দুটোর দিকেই খেয়াল রাখতে হবে। তাহলে হয়তোবা আমরা লাভবান হতে পারবো। আর আমি ভেতর থেকে বিশ্বাস করি যে এই হাঁস এবং সোনার ডিমের গল্পটি যদি আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবে প্রয়োগ করি, তাহলে হয়তোবা আমাদের বাস্তব লাইফে, সংসার জীবনে কোনো কলহ থাকবে না, কোনো ঝামেলা থাকবে না। আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। শেষ করার আগে আপনাদের সবাইকে অনুরোধ করছি, আপনারা কজনে দেখবেন আমি জানি না, তবে যারাই দেখবেন তারা 10-এ এটাকে কত দিতে পারেন একটা নাম্বার দিয়ে যাবেন। এটাই হয়তোবা হবে আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা। সবাই ভালো থাকবেন, ভেতর থেকে ভালো থাকবেন, শুধু শারীরিক না মানসিকভাবেও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।